রপ্তানি আয় বাড়াতে পণ্যের পাশাপাশি সেবা খাতেও বিনিয়োগকারীদের মনোযোগ দেওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পারার দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার, অনলাইন ভার্সন উদ্বোধন। আগে সংস্কার পরে নির্বাচন, এমন বক্তব্য অর্থবহ নয় মঈন খান। আন্দোলনের মালিকানা কারো একার নয়, আমির খসরু। চাঁদপুরে ঝুঁকি নিয়েই চলছে পণ্যবাহী নৌযান, ঘটছে দুর্ঘটনা, বিপুল রাজস্ব বঞ্চিত সরকার। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের রপ্তানি আয় বাড়াতে পণ্যের পাশাপাশি সেবা খাতেও মনোযোগ দেওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় মাসব্যাপী এই মেলার আয়োজন করছে। বাংলাদেশ ছাড়াও ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান সহ মোট ৩৬১টি প্রতিষ্ঠান এই মেলায় নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা দেশের রপ্তানি আয় বাড়ানোর জন্য সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি ফার্নিচার পণ্যকে ২০২৫ সালের জন্য বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করেন। সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। নতুন বছরের প্রথম দিনে কিছু শিক্ষার্থীর হাতে বই পৌঁছলেও এখনও নতুন পাঠ্য বই পায়নি অনেকে। তবে দেশের সব প্রান্তে সব শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, পাঠ্য বইয়ের পরিমার্জন এবং বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সব পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিনের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দেশের সব শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিতে না পারলেও অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে সেই সব বই, যা উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, আগামী ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণীর শিক্ষার্থীরাই হাতে পাবে সব পাঠ্য বই। উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জানুয়ারির ৫ তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় ৮টি বই এবং ২০ তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই ৫ তারিখের মধ্যে, জানুয়ারির ৫ তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা জানান, এবছর সব পাঠ্য বই দেশের ছাপাখানায় ছাপানো হয়েছে। বিগত বছরের তুলনায় উন্নত করা হয়েছে কাগজ এবং ছাপার মান। শিক্ষা উপদেষ্টা জানান, সব পাঠ্য বই দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করা হয়েছে। পরিমার্জন করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই। শিক্ষার্থীরা যাতে সঠিক সময়ে হাতে সব পাঠ্য বই না পায়, সেজন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে এটা কল্পনাতীত। এই বিপরীতমুখী শক্তি যে কত জায়গা থেকে আসছে সেটা আমরা বুঝতেও পারি না। বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিক
ভাবে আমার দুঃখ প্রকাশ করছি। বছরের প্রথম দিনে যেসব শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়েছে তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস। আজকে বছরের প্রথম দিনে আমাদেরকে বই এবং সাথে তার ক্যালেন্ডার দেওয়া হয়েছে, এগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। বছরের শুরুতে নতুন বই পেয়ে আমি অনেক খুশি। নতুন বই পড়তে অনেক ভালো লাগে। আমি বই পেয়ে আমি অনেক খুশি। আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগতেছে। আমরা ভেবেছিলাম যে এবছর বই পেতে হয়তো দেরি হবে, কিন্তু বছরের প্রথম দিন আমরা বই পেয়ে খুব খুশি। এদিকে যেসব পাঠ্য বই শিক্ষার্থীরা হাতে পায়নি সেসব বই এনসিটিবির নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়তে পারবে শিক্ষার্থীরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগের সংস্কার পরে নির্বাচন, এমন বক্তব্য কোনো অর্থ বহন করে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের মালিকানা কারো একার নয়। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ২৪ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সমানতালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রদল। ছাত্র জনতার আন্দোলন সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার, তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সততা নীতি আদর্শ নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এমন প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির নেতারা বলেছেন, অতীতে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যের বিলুপ্ত করা হবে। বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে চট্টগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অপর এক সমাবেশে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের মালিকানা কেউ নিতে চেষ্টা করবেন না। দেশের সব মানুষের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়েছে। আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ মালিকানার হিসাব যদি করতে হয়, আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক। এদিকে চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পাইলট ছাড়াই চাঁদপুরে চলছে কার্গো জাহাজ সহ বিভিন্ন ধরনের নৌযান। এতে বাড়ছে দুর্ঘটনা। আইন অনুযায়ী চাঁদপুর অঞ্চলের 850 কিলোমিটার নদীপথে মালবাহী লাইটার জাহাজ, বাল্ক হেড সহ বিভিন্ন নৌযান পাইলট ছাড়া চলাচলের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। পাইলট বলতে সাধারণত বোঝানো হয় যারা উড়োজাহাজ চালান, কিন্তু কার্গো জাহাজ সহ বড় বড় নৌযানে পাইলট থাকে, এই বিষয় নিয়ে অনেকেই সন্দিহান। পাইলট হলো জাহাজের মাস্টারের সাথে থাকে, তিনি নৌযান চলাচল মনিটরিং করেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আতঙ্কের বিষয় হলো চাঁদপুরে বড় বড় নৌযান চলছে পাইলট ছাড়াই, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি চাঁদপুরের মেঘনা নদীতে এমবি আল বাখেরা জাহাজের 7 খুনের পর তদন্তে দেখা যায় ওই কার্গো জাহাজে ছিল না কোনো পাইলট। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন জেলায় নৌপথে পণ্য পরিবহনে যে কয়টি রুট রয়েছে তার মধ্যে অন্যতম চাঁদপুরের মধ্য বদ্বীপ অঞ্চল।
পাইলট চ্যানেলটাকে দেখিয়ে দেবে, সুন্দর মতো জাহাজটা নিরাপদে যাইতে পারবে। উইদাউট পাইলট ছাড়া গেলে একটা অঘটন করতে পারে। যারা পাইলটবিহীন চলাফেরা করে তারা বিভিন্ন জায়গাতে ডুবোচরে আটকা এবং দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। যে মালিকগুলি পাইলটবিহীন চলাফেরা করার জন্য মাস্টারদেরকে বা বিভিন্ন রকমের চলাফেরা করে, এই জন্যই তারা দুর্ঘটনা কবলিত হয় বেশি। সার্ফাস জাহাজ চালাতে গেলে আমরা যে প্রশস্ত জায়গার দরকার, ওই প্রশস্ত জায়গা সব জায়গায় পাওয়া যায় না। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন অভ্যন্তরীণ নৌ পরিবহনের যুগ্ম পরিচালক। বাধ্যতামূলক পাইলটেজ নৌ রুটের আওতায় চাঁদপুর দিয়ে চলাচলকারী নৌযানসমূহ যাতে পাইলট নিয়ে চলাচল করে সেই জন্য আমরা রীতিমতো সবসময় তদারকি করছি। সম্প্রতি আমি ভিজিলেন্স কার্যক্রম পরিচালনা করছি। পাইলটবিহীন চলাচলের ক্ষেত্রে আমরা অবশ্যই এই কার্যক্রম আরও জোরদার করব। দুর্ঘটনা এড়াতে দ্রুত নৌযানগুলোতে পাইলট দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। দেশের উত্তরাঞ্চলে হঠাৎ বেড়েছে শীতের তীব্রতা। দিনাজপুরে কয়েকদিন ধরে কমছে তাপমাত্রা। কনকনে শীতে আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও কমছে না শীতের দাপট। ভোর এবং সন্ধ্যায় হাটবাজার রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে যায়। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর শিশু ও সদর হাসপাতালে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীর সংখ্যা বাড়ছে। পঞ্চগড়ে কমছে তাপমাত্রা। হাড় কাঁপানো শীতে যুবথুবু সাধারণ মানুষ। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলোর দুর্ভোগের যেন সীমা নেই। শীতে কাঁপছে কুড়িগ্রাম, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা সহ উত্তরের বেশিরভাগ জেলা। তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। মোটামুটি একরকম পজিশন। আর এখন যদি বাতাসটা থাকে, ওই আমাদের কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের একটা অবস্থা তৈরি করেছে, এরকম পরিস্থিতি থাকতে পারে 3 তারিখ পর্যন্ত। আমরা ধারণা করছি যে 10 তারিখের কাছাকাছি সময়ে হয়তো বা বাংলাদেশে কিছু অংশ কোল্ড ওয়েভ আসতে পারে। এর আগে তেমন একটা সম্ভাবনা আমরা দেখি না। নাটোরের বড়াই গ্রামে বন্ধুদের সাথে 31st নাইটের পিকনিক করার 3তলার ছাদ থেকে পড়ে ইশতিয়াক নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসী জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক গতরাতে 31st নাইট উদযাপনের জন্য কালিকাপুর মহল্লায় বন্ধু অনিকের বাসায় ছাদে আয়োজন করা পিকনিকে অংশ নেয়। মোবাইল দেখতে দেখতে ছাদ থেকে পা ফসকে নিচে পড়ে যায় ইশতিয়াক। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ও ছোট ভাইয়ের দেশীয় অস্ত্রের আঘাতে জুমারত আলী নামের তাদের মেজ ভাই নিহত হয়েছেন। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, গত 3রা ডিসেম্বর বড় ভাই জিয়ারত আলী ও ছোট ভাই আজব আলী একত্রে জুমারত আলীর সাথে জমি সংক্রান্ত জের ধরে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বড় ও ছোট ভাইয়ের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ 28 দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান জুমারত আলী। এ ঘটনায় নিহতের ছেলে মেহেদি হাসান 4 জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। এর পরপরই 4 জনকে গ্রেফতার করা হয়। রাজশাহী থেকে অপহৃত এক নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত 4 অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল পাবনা শহরে অভিযান চালিয়ে ওই চিকিৎসককে উদ্ধার করে র্যাব। র্যাব জানায়, রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসক শাকিরা তাসনিম পরিবার নিয়ে রাজশাহী নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় থাকতেন। সোমবার ভোরে এই বাসা থেকেই বাবা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের বাবাকে পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে রাখে অপহরণকারীরা। চট্টগ্রামে ইসকন সমর্থকদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। দুপুরে আদালত ভবন চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের উস্কানিতে আলিফকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলা শুরুতে সচল থাকলেও এখন তা ধীরে চলছে। এ ঘটনায় আইনজীবীদের ক্ষুব্ধ করছে উল্লেখ করে মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তরের দাবি জানান তারা। সমাবেশে আইনজীবী আলিফ হত্যার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে না বলে জানান বক্তারা।
নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক। সকালে খুলনায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিক পালন করা হয়। এ সময় জেলা ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশালে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে জেলা ও মহানগর ছাত্রদল নগরীতে পৃথক র্যালি বের করে। যশোরের লালদিঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নাটোরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সারা দেশের মতো বরগুনায়ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নেত্রকোনা, জয়পুরহাট, ভোলা ও চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিক। গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক ও ব্রিজ নির্মাণের কাজ শেষ না করেই প্রকল্প কর্মকর্তা এবং ঠিকাদারের বিরুদ্ধে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক। সকালে জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পরিষদে অভিযান চালানো হয়। দুদক জানায় ২০১৪-১৫ অর্থ বছরে কাশিয়ানীর মাইজকান্দি থেকে আরুয়াকান্দি গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার এইচবিবি সড়ক এবং খালের উপর ৩টি ব্রিজ নির্মাণ কাজ হাতে নেয় জেলা পরিষদ। প্রতিটি ব্রিজে ১২ মিটার করে সংযোগ সড়ক থাকার কথা থাকলেও কাজ শেষ না করে প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এদিকে ব্রিজের সংযোগ সড়ক না থাকায় ৯ বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে জনগণ। প্রকল্পটির বরাদ্দ ছিল ৯০ লাখ টাকা। এর মধ্যে সংযোগ সড়ক সহ ৬,৪৭,০০০ টাকার কাজ না করেই টাকা তুলে নেওয়া হয়। মূল ঠিকাদার অন্যজন হলেও কাজটি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম। মাদারীপুরের শিবচরে ডাকাত দল বিআরবি কেবলের বিক্রয় কেন্দ্রে হানা দিয়ে প্রায় অর্ধ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। গতরাতে শিবচরের হাতির বাগান মাঠ এলাকায় বিআরবি কেবলের বিক্রয় কেন্দ্রে হানা দেয় ডাকাত দল। এ সময় নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে তারা। পরে ডাকাতরা প্রায় অর্ধ লাখ টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় জড়িতদের ধরতে অভিযান চলছে। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ চুরির সঙ্গে জড়িত 2 নারীসহ 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণ, নগদ অর্থ এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্যে তৌহিদুল ইসলামকে গুলি করে হত্যা মামলার সকল আসামির গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে নওদা খাদিমপুর এলাকার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা দাবি করেন স্থানীয় গাইন বংশের অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে তৌহিদুল ইসলামকে হত্যা করে। অতি দ্রুত এই হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে। গত 10 নভেম্বর সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৌহিদুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হন 15 জন। আর এরই সাথে শেষ করছি দেশের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। রপ্তানি আয় বাড়াতে পণ্যের পাশাপাশি সেবা খাতেও বিনিয়োগকারীদের মনোযোগ দেওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। বছরের প্রথম দিনে নতুন বই পায়নি সব শিক্ষার্থী, শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ, অনলাইন ভার্সন উদ্বোধন। আগে সংস্কার পরে নির্বাচন, এমন বক্তব্য অর্থবহ নয়, মঈন খান। আন্দোলনের মালিকানা কারো একার নয়, আমির খুসরু। চাঁদপুরে ঝুঁকি নিয়ে চলছে পণ্যবাহী নৌযান, ঘটছে দুর্ঘটনা, বিপুল রাজস্ব বঞ্চিত সরকার। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।